আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার পড়াশোনা এবং দিনকাল সব মিলিয়ে কেমন সময় কাটছে আপনাদের? আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি একটি অটোবায়োগ্রাফিক্যাল এসে। এখন অনেকেই হয়তো জানেন না যে অটোবায়োগ্রাফিক্যাল কী। লেখক যদি তার নিজের সম্পর্কে কোনো বর্ণনা বা তার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা কোনো বইয়ে অর্থাৎ নোভেলে, স্টোরিতে বা এসেতে তুলে ধরেন বা লেখেন, সেটাই হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল। আজকে যে বইটি সম্পর্কে আমি কথা বলবো তার নাম শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, লেখক জর্জ অরওয়েলের। তো এই বই সম্পর্কে আলোচনা করার আগে আমি একটু ভারতবর্ষ এবং ব্রিটিশ ইম্পেরিয়ালিজম সম্পর্কে বলতে চাচ্ছি। এখন ইম্পেরিয়ালিজম কি? যদি কোনো শক্তিশালী রাষ্ট্র বা দেশ তার পার্শ্ববর্তী কোনো দুর্বল দেশকে দীর্ঘ সময় ধরে শাসন করে সেটাকেই বলা হয় ইম্পেরিয়ালিজম। এখন ভারতবর্ষকে মুঘল সাম্রাজ্যবাদ দীর্ঘ সময় ধরে শাসন করেছিল। দীর্ঘ কয়েক বছর শোষিত হয়ে ভারতবর্ষ মুঘল সাম্রাজ্যের হাত থেকে মুক্তি পায়। ঠিক তারপরই ভারতবর্ষকে ব্রিটিশ ইম্পেরিয়ালিজম শাসন করতে শুরু করে। ঠিক শাসন নয়, ভারতবর্ষকে তারা শোষণ করত শাসনের নামে। আনুষ্ঠানিক সূত্রপাত অনুযায়ী 15ই সেপ্টেম্বর 1857 খ্রিস্টাব্দ থেকে 1947 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ প্রায় 100 বছর ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ শাসন করে এসেছে এবং তারা এই শাসনের বিনিময়ে তাদের দেশে অর্থ পাচার করত এবং এই অর্থের পরিমাণ হিসাব করলে দাঁড়ায় 45 লক্ষ ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং যা ডলারে হিসাব করলে দাঁড়ায় 45 লক্ষ কোটি ডলার, এবং যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় 3,825 লক্ষ কোটি টাকা। ভাবা যায়, যা প্রায় আমাদের বাংলাদেশের 638 বছরের বাজেট। এখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষকে এই পরিমাণ শোষণ করার ফলে হয়তো তারা এখন ধনী একটি দেশ হিসেবে পরিচিত সারা বিশ্বের মুখে। হটেবার ভারতবর্ষ ব্রিটিশ লোকদের দেখলেই ঘৃণা করত। এর কারণ হচ্ছে, এতক্ষণ তো আপনারা জানলেনই, এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতি তাদের এতটাই তিক্ততা এসে গেছে যে তাদেরকে দেখলে একদমই সহ্য করতে পারতেন না। তাদেরকে দেখলে থুতু ফেলতেন, তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতেন এবং নানান ধরনের বাজে কথা বলতেন, কেননা তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকে এতটাই শোষিত হয়ে এসেছে যে তাদের সহ্যসীমা ছাড়িয়ে গেছে। তো এখন আমি শুটিং অ্যান্ড এলিফ্যান্ট আমার মেন বই সম্পর্কে বলি। যেহেতু এটা একটি অটোবায়োগ্রাফিক্যাল প্রোজ, তো এখানে লেখক অরওয়েল তার নিজের কিছু ঘটনা বা একটি ঘটনা এখানে বর্ণনা করেছেন। অরওয়েল ছিলেন একজন ব্রিটিশ নাগরিক, অর্থাৎ অরওয়েল ছিলেন ব্রিটিশ নাগরিক এবং তিনি চাকরি করতেন ভারতবর্ষে। ভারতবর্ষের একজন পুলিশ অফিসার হিসেবে তিনি চাকরি করতেন এবং সেই চাকরির সুবাদে তাকে ভারতবর্ষে থাকতে হতো, যে কারণে তাকে ভারতবর্ষের লোকজনদের থেকে বেশিরভাগ সময় ঘৃণিত হতে হতো। অরওয়েলকে দেখলেই ভারতবর্ষের লোকজন থুতু ফেলতো, ব্যঙ্গ বিদ্রূপ করতো, নানান ভাষায় গালাগালি করতো বা বিভিন্ন ধরনের যত ইপটিজিং আছে সেটা তারা অরওয়েলের সাথে করতো এবং অরওয়েল এতে মনক্ষুণ্ণ হতেন। বাট আবার তিনি এটাও জানতেন যে এটা তার সাথে প্রাপ্য, কেননা তাদের যে গোষ্ঠী অর্থাৎ তাদের দলের যে লোক ব্রিটিশরা, তারা ভারতবর্ষকে এতটাই শোষিত, এতটাই অত্যাচার করেছে যে ভারতবর্ষের লোকজন ব্রিটিশদের প্রতি একটি তিক্ততা এনেছে যে, এবং এটা তার প্রাপ্য। এখন সেটাও বুঝতে পারতো, বাট তার তো কোনো দোষ ছিল না। সে হচ্ছে এই ভারতদের কষ্ট হচ্ছে দেখতে পেত, বাট যেহেতু তার নিজের দলগোষ্ঠীর লোক এবং তার চাকরি, সেহেতু তিনি কিছুই বলতে পারতো না। তো একদিন অরওয়েল তার কোয়ার্টারে একটি ফোন পেল সাব ইন্সপেক্টরের। সাব ইন্সপেক্টর তাকে ফোন করে জানায় যে গ্রামে একটি পাগল হাতি ঢুকেছে এবং সেই হাতিটি গ্রামের লোকজনদের বিভ্রান্ত করছে, এবং অরওয়েল সেটা শুনে
তখন বেরিয়ে পড়ে এবং রাস্তার লোকজনদের কাছে শুনে যে হাতিটি হচ্ছে গাছপালা লণ্ডভণ্ড করে দিয়েছে, ঘর বাড়ি লণ্ডভণ্ড করে দিয়েছে, মানুষজনকে হত্যা করেছে অলরেডি, এবং নানান ধরনের প্রশ্ন শুনে তখন অরওয়েল হচ্ছে তার রাইফেল এবং 5টি বুলেট নিয়ে বেরিয়ে যায় এই হাতিটিকে দেখার উদ্দেশ্যে যে কি পর্যায়ে এখন আছে। যেহেতু তিনি একজন পুলিশ অফিসার, তো তিনি বিভিন্নভাবে গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করেন যে কোন দিকে গেছে। এক্স্যাক্টলি হাতিটি কোন দিকে গেছে কেউই ঠিকভাবে বলতে পারে না। দুই একজন বলা বলি করে যে ওখানে গাছ ভেঙেছে, তো ওর ঘর বাড়ি ভেঙেছে এমনভাবে। তো এরপর অরওয়েল হাঁটতে হাঁটতে একটা গ্রামে গিয়ে দেখে যে সে একটি ভিড়, এবং সেখানে গিয়ে দেখে যে একটি লোক হচ্ছে মাথা কাদার নিচে ডোবানো সেই অবস্থায় পড়ে আছে এবং তার চোখ দুটো উপরে। তখন অরওয়েল শোনে যে পাগল হাতিটি এই ব্যক্তিটিকে মেরে ফেলেছে, এবং লোকজনদের কাছে শুনে যে হাতিটি হচ্ছে ওই দিকে গেছে। অরওয়েল হাতির খুঁজে তখন সেখানে যায় এবং এক টাইম সে হাতিটিকে দেখতে পায় একটা মাঠের ভিতরে, যেখানে হচ্ছে ধান চাষ হতো। সেই মাঠের ভিতরে হাতিটি ক্লাম হয়ে বসে আছে, অর্থাৎ খুবই শান্ত হয়ে বসে আছে। তো সেই মাঠে হচ্ছে ধান ছিল না, তখন ঘাসে পরিপূর্ণ ছিল। অরওয়েল 600 গজ দূর থেকে হাতিটিকে লক্ষ্য করে। 600 গজ দূর বলতে সেটা দূর নয়, অরওয়েল খুবই নিকটে অর্থাৎ কাছ থেকে হাতিটিকে লক্ষ্য করে। সে দেখে যে হাতিটি খুবই শান্ত এবং ভদ্রভাবে বসে আছে এবং হাতিটি দেখতেও বেশ সুন্দর। তো অরওয়েলকে রাইফেল হাতে নিয়ে আসতে দেখে তার পিছন পিছন অনেক লোক এসেছে এবং সেখানে প্রায় তার পিছনে 2000 লোকের ভিড় জমে গিয়েছে। এটা ভেবে যে একজন পুলিশ অফিসার বা অরওয়েল হাতিটিকে হত্যা করবে জন্য রাইফেল এনেছে, এই কারণে উৎসুক জনতার ভিড়। বাট অরওয়েল তিনি মনে মনে ভাবছিলেন যে হাতিটি তো বেশ শান্তই আছে, আমি হাতিটিকে মারবো না এবং মারতে পারি না, প্রাণী কেন হত্যা করব, বরং আমি একটু অপেক্ষা করে দেখি যে হাতিটি কিছু ক্ষতি করছে কিনা বা কোনো কিছু করছে কিনা। তো অরওয়েল হাতিটিকে লক্ষ্য করতে থাকে এবং হাতিটি সেখানে নির্চুপ হয়ে বসেছিল এবং এক পর্যায়ে হাতিটি একটু নড়াচড়া করে। অরওয়েল তখনও হাতিটিকে মারার কোনো চিন্তা করেনি, বাট তিনি বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলেন এবং উৎসুক জনতার ভিড় এবং অনেক চিল্লাচিল্লি শুনতে পাচ্ছিলেন। অর্থাৎ যে উৎসুক জনতা আছে তারা চাচ্ছিলেন যে অরওয়েল হাতিটিকে মারবে, ঠিক সেটাই তারা চাচ্ছিলেন। এখন অরওয়েলের 2টি চিন্তা সেখানে মাথায় ঢোকে। প্রথম যে চিন্তাটি অরওয়েলের মাথায় আসে যে কেন আমি হাতিটিকে মারব, এবং দ্বিতীয় যে চিন্তাটি অরওয়েলের মাথায় আসে সেটা হচ্ছে আমি যদি এই হাতিটিকে হত্যা না করি তাহলে আমি অপমানিত হব, কেননা আমার পিছনে ঠিক 2000 লোকের মতো মানুষ রয়েছে, তারা আমাকে অপমান করবে যে একজন পুলিশ অফিসার কি একটা হাতিটিকে মারতে পারেনি, এমন একটা অপমান বোধ করবে। আর এই অপমানের হাত থেকে বাঁচতে হলে তাকে হাতিটিকে খুন করতেই হতো। এখন অরওয়েল চিন্তা করতে থাকেন যে আমি হাতিটিকে মারবো কি মারবো না, এবং এক পর্যায়ে উৎসুক জনতার ভিড়ে এবং তাদের এই পিড়াপিড়িতেই হয়তোবা তিনি হাতিটিকে গুলি করেন। 2 রাউন্ড গুলি করেন, হাতিটির ঠিক একই জায়গায় গিয়ে সেই গুলি দুটি লাগে। তখন হাতিটি হচ্ছে মারা যায় না, উঠে দাঁড়ায়, ভালোভাবেই উঠে দাঁড়ায়। এবং তখন অরওয়েল নিজেকে বাঁচানোর ভয়তে যে হাতিটি যদি ছুটে আসে সেজন্য তার আরও যে 3 রাউন্ড গুলি ছিল 5 রাউন্ড থেকে, সেটাও হাতিটির একই জায়গায় শ্যুট করে এবং হাতিটি তখন কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়ে। এবং অরওয়েল ভাবে যে না, হাতিটি এখন মারা যাবে এবং সেখান থেকে অরওয়েল চলে যায়। এবং এরপরে অরওয়েল তার কোয়ার্টারে এসে শুনেছিল যে হাতিটি হচ্ছে তার গুলি করার আধ ঘন্টা পরে মারা গেছে এবং লোকজন হাতিটির হাড় বাদে সবগুলো নিয়ে চলে গেছে, হাতিটির মাংস, দাঁত। এবং অরওয়েল জানতো এবং আমরাও জানি যে জীবিত হাতির থেকে মৃত হাতির দাম বেশি হয়। হাতির দাঁতের, হাতির মাংসের যেই পরিমাণ দাম সেটা হচ্ছে আকাশচুম্বী, আমাদের ধরাছোঁয়ার বাহিরে। এখন হাতিটির যিনি মালিক তিনি এই খবর পেয়ে হাইকোর্টে বিচার চান এবং অরওয়েল তৎক্ষণাৎ একটু ভয় পায় যে যদি তার কিছু হয়, এবং তিনি পরবর্তীতে আবার এটাও ভাবেন যে না, আমি তো একজন পুলিশ অফিসার, আমার তো রাইট আছে হাতিটিকে মারার। তারপরও তার যে ভয়, যে জড়তা ছিল সেটা তিনি একটা চিন্তার মাধ্যমে দূর করেন। সেটা হচ্ছে যে ওই হাতিটি তো একটি লোককে খুন করেছিল, এই লোকটিকে খুন করেছে এবং বিভিন্ন ধরনের
যে অপকর্মকাণ্ড হাতিটির দ্বারা হয়েছে, পাগল হাতিটির দ্বারা, তো এ কারণে তিনি হাতিটিকে মারতেই পারেন, জনগণকে বাঁচাতে মারতেই পারেন। এটা ভেবে একটু সে প্রশস্তি পাচ্ছিল। তো এই গল্পের মূল কাহিনী মূলত এটাই ছিল। গল্পটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনারা এখন কে কোন বই পড়ছেন এবং বই সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।